সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দিল্লিতে এক বৈঠকে এই আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন তিনি প্রতিবেশী দেশকে অগ্রাধিকার দেন। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। বাংলাদেশ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ভারতীয় ব্যবসায়ীরা এগুলোতে বিনিয়োগ করতে পারেন। নয়াদিল্লিতে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। গতকাল সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ১৫ দিনেরও কম সময়ের ব্যবধানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় বিকেল 3:30টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লির হোটেল তাজ প্যালেসে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। শনিবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান শেষে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় পালাম বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলে দু একটি জায়গায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও এখনও লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় সুরমার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহরের অধিকাংশ সড়ক ও বাসাবাড়ির পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ ঘরে ফিরছে মানুষজন। মৌলভীবাজারের নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা। বন্যা কবলিত এলাকার বিশুদ্ধ পানি সহ খাবারের অভাব দেখা দিয়েছে। মনু ও ধলাই নদীর পানি কমলেও বাড়ছে জুড়ি ও কুশিয়ারার পানি। এদিকে কুড়িগ্রামে বন্যার পানিতে তলিয়ে রয়েছে 2000 হেক্টর জমির ফসল। এখনও বিপদসীমার উপরে তিস্তার পানি, তবে কমছে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি। নেত্রকোনায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। যাচ্ছি তার কাছে। সোহান, খবরে যেমনটি বলছিলাম যে গত 24 ঘন্টায় তো পানি অনেকটাই নেমে গেছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। তাদের দৈনন্দিন জীবনে কী ধরনের প্রভাব পড়েছে জানাবেন। ত্রাণ কার্যক্রম চলছে সেখানে? দোলা, আপনি যেমনটি বলছিলেন সুনামগঞ্জের পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে। গত 12 ঘন্টায় 12 সেন্টিমিটার পানি কমে আজকে প্রথমবারের মতো সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সুনামগঞ্জের সুরমা নদীর পানি কমে যাওয়ায় ইতিমধ্যে সুনামগঞ্জ পৌর শহরের যে লোকালয় ছিল, সড়ক ছিল, সেই সড়ক এবং লোকালয় থেকে পানি নেমে গেছে। বাসাবাড়ি থেকেও পানি নেমে গেছে এবং সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, তাহিরপুর, বিশম্বরপুর সহ যেই এলাকাগুলোর নিম্নাঞ্চল আছে, সেই নিম্নাঞ্চলগুলো কিছুটা তলিয়ে আছে। তো আমরা যেটি দেখতে পেয়েছি, সুনামগঞ্জের মানুষ ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে বাড়ি ফিরতে শুরু করলেও তাদের কিন্তু চরম ভোগান্তি রয়েছে, কারণ বন্যার পানিতে বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। সেই লন্ডভন্ড বাড়িঘর ঠিক করতে কিন্তু তাদের অনেক চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ ঘরের ভিতর পানির সাথে আসা পলি এসে গেছে। তারপর হচ্ছে ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, সেগুলো ঠিক করছেন, নতুন করে তারা সংসার গুছাচ্ছেন। আমি যদি একটু ত্রাণ কার্যক্রমের কথা বলি, সুনামগঞ্জের বানবাসীদের জন্য 950 মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে, নগদ 22 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এছাড়াও গোখাদ্য ও শিশু খাদ্যের জন্য আরো 20 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
আমরা ইতিমধ্যে সুনামগঞ্জে পানি সম্পদ মন্ত্রী এসে ত্রাণ বিতরণ করেছেন, সুনামগঞ্জে স্থানীয় এমপিরা ত্রাণ বিতরণ করছেন, সুনামগঞ্জ জেলা প্রশাসন সহ আমরা ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি সামাজিক সংগঠনকেও বিশেষ করে দেশের বাইরে, জেলার বাইরে থেকেও ত্রাণ নিয়ে আসতে দেখেছি এবং এই ত্রাণ কিন্তু চাহিদার তুলনায় অপ্রতুল। আমরা খুব যেখানেই যাচ্ছি সেখানে ত্রাণের জন্য হাহাকার দেখছি। তো সুনামগঞ্জের মানুষের জন্য এই মুহূর্তে প্রাণে বাঁচার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ত্রাণ এবং লন্ডভন্ড হয়ে যাওয়া ঘর ঠিক করার জন্য প্রয়োজন সরকারের সহযোগিতা। দোলা, আরেকটি বিষয়, বিশুদ্ধ পানির সংকট তো এই সময় দেখা যায়, পাশাপাশি এই বন্যার এই সময়টাতে কিন্তু রোগের প্রাদুর্ভাব অনেকটা বেড়ে যায়, সেরকম কোনো তথ্য পেয়েছেন? দোলা, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সুনামগঞ্জ শহরে পানিতে তলিয়ে থাকলেও কিন্তু বিদ্যুৎ কিছু 1 মিনিটের জন্য যায়নি। সার্বক্ষণিক বিদ্যুৎ ছিল, সেই বিদ্যুৎ থাকার কারণে কিন্তু মানুষ বিশুদ্ধ পানি পেয়েছেন। তবে একটু বিশুদ্ধ পানির সংকট ছিল গ্রামাঞ্চলে, কারণ সেখানে টিউবওয়েলগুলো বা পানির উৎসগুলো ডুবে গিয়েছিল, তাই সামান্য পানির সংকট দেখা দিলেও আমরা দেখেছি রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে, বিতরণ করেছে এবং সুনামগঞ্জে যারা স্বেচ্ছাসেবী আছে তারাও সেটি করেছে। এবং আমি একটু রোগ জীবাণুর কথা বলে রাখি, সুনামগঞ্জে ইতিমধ্যে কিন্তু জ্বরের একটা প্রকোপ দেখেছে এবং শিশু রোগের, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের একটি প্রকোপ দেখা গেছে। তো এই রোগ নিয়ন্ত্রণে এবং রোগের চিকিৎসা দিতে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য কেন্দ্র এবং একটি করে মেডিকেল টিম গঠন করেছে জেলা সিভিল সার্জন। দোলা, জি, আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সুনামগঞ্জ থেকে সহকর্মী সোহানুর রহমান সোহান। পরের প্রসঙ্গে যাচ্ছি। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীতে শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। এই সময় বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দেন, আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে। ২৩ জুন দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় যোগ দিতেই বিপুল নেতাকর্মীর এমন ঢল। দলের প্লাটিনাম জুবিলির আয়োজনে দুপুরের পর থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসতে থাকেন সবাই। শোভাযাত্রার আগে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সরকারের নানা উন্নয়নের দিক তুলে ধরার পাশাপাশি বিএনপি জামাতের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বানও জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্দোলন করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন দলের সাধারণ সম্পাদক। বিকেল 4:30টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে ধানমন্ডি 32-এ গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর সহ বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 38 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে ইসরায়েলি বোমা হামলায় 22 জন নিহত এবং 45 জন আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। ইসরায়েলের বিরোধিতার মুখে এই স্বীকৃতি দিল দেশটি। শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মধ্য এশিয়ার মুসলমান অধ্যুষিত তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ ঘোষণা করে আইন পাশ হয়েছে। এক বিবৃতিতে সরকার বলেছে, হিজাব মূলত মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে। এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয়। কেউ যদি নতুন আইন অমান্য করে তাহলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।
টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যান্টিগার সার্ভিউ রিচার্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:30টায়। বাংলাদেশ ভারত ভৌগোলিক অবস্থান থেকে দুদেশই বন্ধুপ্রতিম, তবে ক্রীড়াঙ্গনে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। আর লড়াইটা যখন বিশ্বমঞ্চে তখন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া দুদলই। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে টাইগারদের হার বৃষ্টি আইনে, তাতে সেমিফাইনালে যাওয়ার পথ কিছুটা কঠিন হয়ে গেছে শান্তদের। তবে এখনো আশা শেষ হয়ে যায়নি। ফর্মে আছেন টাইগার লেগ স্পিনার রিশাদ, কম যাচ্ছেন না পেসার তানজিম সাকিবও। আর ব্যাট হাতে সাকিব শান্তরা নিজেদের মেলে ধরতে পারলে ভারতের বিপক্ষেও জয় সম্ভব। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে সুপার 8-এ নিজেদের প্রথম জয়টা ঝুলিতে পুড়েছে ম্যান ইন ব্লুরা। অবশ্য বিরাট কোহলির ব্যাট এখনো প্রত্যাশা পূরণে ব্যর্থ, তাতে কি? সূর্যকুমার যাদব, বুমরা, অর্শদীপ সিংরা রয়েছেন দারুণ ছন্দে। তারাও চাইবে এই ম্যাচে জয় দিয়ে আগেভাগেই সেমিফাইনাল নিশ্চিত করতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। সংবাদ শেষ করব বিনোদনের খবর দিয়ে। ঈদের ছুটিতে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে সিনেমা হলে যাচ্ছেন অনেকে। শুক্রবার ছুটির দিনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বাংলা সিনেমা অনেক এগিয়ে যাচ্ছে বলে মত দর্শকদের। উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই 5টি সিনেমা। এর মধ্যে দর্শক চাহিদায় সবচেয়ে এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত তুফান। শুক্রবার ঈদের পঞ্চম দিন রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে তুফান দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়। টিকিট পেতে বেগ পেতে হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে না, আমরা দুই তিন দিন আইসা পাইনি টিকিট। মনে হচ্ছে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে। ওটার মধ্যে অনেক টুইস্ট আছে, বোঝা যাচ্ছিল না যে কোনটার পরে কোন ঘটনাটা আসবে। ফার্স্টে থেকে ভালো লেগেছে, কিন্তু শেষের দিকটা আমার কাছে কেমন যেন একটু অগোছালো লেগেছে। হিন্দি ছবিগুলোকে দেখে কন্টেন্টগুলোকে এত সুন্দর করে মিলিয়েছে, যদি আমরা ওই 4-5টা ছবি না দেখতাম তাহলে বলতাম অ্যামেজিং। তুফান ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে আগন্তুক, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড ও রিভেঞ্জ। এই সিনেমাগুলোও দর্শক পাচ্ছে। থ্রিলার টাইপ লেগেছে, তো সেজন্য আজকে আসলে আগন্তুকটা স্পেশালি দেখতে আসাটা। এটা মূলত এক ধরনের হরর ফিল্ম, আমরা যতটুকু জানছি। সব মিলিয়ে 160টিরও বেশি হলে প্রদর্শিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা। মাসখানেক এমন দর্শকদের চাপ থাকলে ছবিগুলো লাভের মুখ দেখবে বলে প্রত্যাশা প্রযোজকদের। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের অন্যান্য খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।